আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো আইপিএল এর নিলাম নিয়ে এবং আইপিএল এর নিলামে বাংলাদেশ থেকে 13 জন ক্রিকেটার নাম লিখেছিল এবং পুরো ক্রিকেট বিশ্ব থেকে প্রায় 1500 ক্রিকেটার সেখানে নাম নিবন্ধন করেছিল এবং আইপিএল এর সংক্ষিপ্ত যে প্লেয়ার লিস্ট সেখানে মাত্র 574 জন ক্রিকেটার সেখানে জায়গা পেয়েছেন এবং 574 জনের ভিতরে 208 জন বিদেশি প্লেয়ার এবং 366 জন হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার এবং এর মধ্যে 3-4 জন হচ্ছে আইসিসির সহযোগী দেশগুলো থেকে সংক্ষিপ্ত লিস্টে জায়গা পেয়েছেন। তো এই যে 208 জন ক্রিকেটার সংক্ষিপ্ত লিস্টে আছেন এর মধ্যে মাত্র 70 জন বিদেশি ক্রিকেটার দল পাবে। সো বাংলাদেশি থেকে যে 13 জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিল এর মধ্যে মাত্র একজনকে বাদ দিয়ে টোটাল 12 জন ক্রিকেটার এখনো সংক্ষিপ্ত লিস্টে আছে এবং আমরা সবাই জানি যে আইপিএল এর যে সংক্ষিপ্ত লিস্টটা করা হয় সেটা আসলে ফ্রাঞ্চাইজি মালিকদের অনুরোধেই কিন্তু সেই সংক্ষিপ্ত লিস্ট করা হয়। এখন দেখার বিষয় বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটার সংক্ষিপ্ত লিস্টে আছে, এখন কতজন ক্রিকেটার সেখানে দল পায়। আমরা সবাই জানি আগামী 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে 2 দিন ব্যাপী। সো 2 দিন ব্যাপী নিলামে বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটার সংক্ষিপ্ত লিস্টে আছে এবং এর মধ্যে থেকে কাদের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। সো আমি যদি বলি তাহলে সবার আগে মোস্তাফিজুর রহমানের নামটাই আসবে, কারণ মোস্তাফিজুর রহমান গত বছরে চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তিনি যতদিন পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে যে কয়টা ম্যাচ খেলেছেন এবং খেলার পরে বাংলাদেশে এসেছে এর আগ পর্যন্ত আইপিএলে যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ তিনি আইপিএলে সেরা 5 উইকেট টেকারের মধ্যে তার নামটা ছিল এবং চেন্নাই সুপার কিংসে যে ভালো করার পিছনে সবচেয়ে বড় দুইটা কারণ ছিল, একটা হচ্ছে মোস্তাফিজুর রহমান আর একটা হচ্ছে মাথিসা পাথেরানা। এবং চেন্নাই সুপার কিংস গত নিলামে মোস্তাফিজুর রহমানকে 2 কোটি ভিত্তির যে একটা বেস প্রাইস ছিল সেটাতে যখন তাকে দলে নেওয়া হয় এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে এইরকম একটা অফ ফর্মে থাকা প্লেয়ারকে কেন তারা নিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে চেন্নাইয়ের যে চেপক স্টেডিয়াম সেখানে মূলত এই ধরনের বলাররা অনেক বেশি কার্যকরী হয়, সেটাকে মাথায় রেখে মোস্তাফিজুর রহমানকে তারা নিলাম থেকে নিয়েছিল এবং সেটা প্রুফ কিন্তু তিনি করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং এটার পরেই আসলে মূলত যেহেতু এবার মেঘা নিলামটা হবে এবং প্রত্যেকটা দলে অনেক বেশি রদবদল আসছে এবং অনেক ক্রিকেটারকে ছাড়তেই হবে, সো বাধ্যতামূলক মোস্তাফিজুর রহমানকেও ছাড়া হয়েছে এবং তাকে দলে নেওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে তাকে আরটিএম ইউজ করে চেন্নাই সুপার কিংস তাদের দলে নিতে পারে, অথবা তারা চাইলে নিলাম থেকে বেটিং এর মাধ্যমে তাকে কিন্তু নিতে পারে। এছাড়া আরো 2-1টা ফ্রাঞ্চাইজি থেকে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য তার পার্সোনাল যে সহকারী আছে তার সাথে সেটা কথা বলেছেন এবং বিসিবির সাথে কথা বলেছেন যে ওই টাইমে আসলে মোস্তাফিজুর রহমান ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে কিনা। সো মোস্তাফিজুর রহমান তিনি আইপিএল এ দল পাচ্ছেন এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। এবং আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি, আইপিএল ইতিহাসের এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমান একমাত্র ক্রিকেটার এবং একমাত্র বিদেশি ক্রিকেটার যিনি আসলে আইপিএল এর ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন এবং সেটা 2016 আইপিএল এবং তখন সানরাইজার্স হায়দ্রাবাদে তিনি খেলেছেন এবং সেই আইপিএলে তিনি তার দলকে চ্যাম্পিয়ন করেছেন। সো এটার পিছনে কিন্তু মোস্তাফিজুর রহমানের অনেক বড় একটা পারফরমেন্স ছিল এবং এরপর থেকে মূলত মোস্তাফিজুর রহমান আইপিএলে নিয়মিত মুখ। সো তিনি দল পাচ্ছেন এটা কিন্তু নিশ্চিত করে বলাই যেতে পারে। এবং এরপরে যে নামটা আসবে সেটা হচ্ছে তাসকিন আহমেদ এবং তাসকিন আহমেদকে নিয়ে বলতে গেলে আসলে আমাদের অনেক বেশি আক্ষেপটাই আসবে এবং তিনি নিজেকে অনেক বেশি হতভাগা মনে করতেই পারে, কারণ আইপিএল এর মধ্যে একটা মেগা আসরে পুরো ক্রিকেট বিশ্বের ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে থাকে, সেখানে সুযোগ পাওয়ার পরেও তার খেলাটা হয়নি। কেন খেলা হয়নি সেটা নিয়ে যদি আমি ছোট্ট করে বলি তাহলে গত 2-3টা মৌসুম ধরে তাসকিন আহমেদকে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো দলে নেয়ার জন্য অনেকভাবে কথাবার্তা বলেছে, তাসকিনের সাথে কথা বলেছে, বিসিবির সাথে কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে তাসকিন আহমেদ এনেছেও পায়নি এবং আইপিএল এ খেলার যে একটা স্বপ্ন সেটা কিন্তু স্বপ্নই রয়ে গেছে। বাট প্রেক্ষাপট যেহেতু ভিন্ন, এখন নতুন ক্রিকেট বোর্ড, নতুন সবকিছু, সো ক্রিকেট বোর্ড থেকে এতটুকু নিশ্চয়তা পাওয়া গেছে যে আইপিএল যদি কোনো প্লেয়ার দল পায় তাহলে সে কিন্তু ফুল সিজনের জন্য আইপিএল খেলতে পারবে। এবং যখন আইপিএলটা অনুষ্ঠিত হবে তখন বাংলাদেশের ঘরের মাঠে খুব সম্ভবত জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ আছে এবং সাদা বলের ক্রিকেটে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। বাট হয়তো আইপিএল এ দল পেলে হয়তো সেই আসরগুলোতে তারা বিবেচিত হবেন না, সেখানে আইপিএল তাদেরকে প্রধান প্রেফার করা হবে। সো সেই দিক দিয়ে বলা যেতেই পারে যে এবার যারা আইপিএল দল পাবে তাদের কিন্তু আইপিএল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তাসকিন আহমেদের সাথে কথাবার্তা বলেছে প্রায় 2টা ফ্রাঞ্চাইজি, এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স নিয়ে এবং কলকাতার শাহরুখ খানের দলটা নাকি তার সাথে যোগাযোগ করেছে এবং তাকে মোটামুটি প্রস্তুত থাকতে বলা হয়েছে যে তিনি আইপিএল দল পাচ্ছেন এবং তিনি আইপিএল খেলবেন এবং আইপিএল তাসকিন আহমেদের খেলার যে একটা স্বপ্ন সেটাও কিন্তু পূরণ হচ্ছে। এরপরে যে ক্রিকেটারগুলো আছে বাকি 11 জন, এর মধ্যে সাকিব আল হাসান, মেহেদ হাসান মিরাজ, তাদের বেস প্রাইস হচ্ছে 1 কোটি রুপি। এবং এরপরে যে বাকি যে ক্রিকেটারগুলো আছে 9 জন ক্রিকেটার, এর মধ্যে সবার বেস প্রাইস 75 লক্ষ টাকা। এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে নামগুলো এগুলো হচ্ছে লিটন কুমার দাস, তিনি এক মৌসুমে আইপিএল খেলেছিলেন, মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরবারে শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, শেখ মেহেদি এবং নাহিদ রানা এদের মতো ক্রিকেটারও কিন্তু আইপিএল নিলামের সংক্ষিপ্ত যে লিস্টটা সেখানে কিন্তু তাদের নামটা আছে। সো আমরা প্রথমেই বলে দিলাম যে 2 জন ক্রিকেটার আসলে আইপিএল নিলামে দল পেতে পারে। বাকি যে ক্রিকেটার আছে এদের মধ্যে দল পাওয়ার সম্ভাবনা কার সবচেয়ে বেশি আছে।
আমি যদি বলি সাকিব আল হাসান 2021-এর পর থেকে তিনি আইপিএলে নিয়মিত না এবং তিনি আইপিএল কিন্তু খেলতে পারছেন না। এর মধ্যে তার অনেক পরিবর্তন হয়েছে, তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই সাথে তার চোখের একটা প্রবলেম, তার ব্যাটিং নিয়ে প্রবলেম এবং তার বোলিং নিয়েও আসলে খুব একটা ভালো যে পারফরমেন্স তিনি করছেন এটাও কিন্তু বলা যেতে পারে না। সো আইপিএলে খুব সম্ভবত সাকিব আল হাসানকে হয়তো বিবেচনা করবে না। এর বাইরে শরীফুল ইসলামকে নিয়ে যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, তাহলে গত আসরে শরীফুল ইসলামের আইপিএল খেলা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছিল এবং সবকিছু ঠিক ছিল, তার ভিসাও কমপ্লিট করা হয়েছিল, কিন্তু বিসিবি থেকে তাকে এনএসিও না দেওয়ার কারণে আসলে তার আইপিএল খেলাটা হয়নি। সো তাকে নিয়েও কিন্তু ভাবতে পারে, বাট রিসেন্টলি তিনি খুব একটা ভালো ফর্মে নেই, ইনজুরির সাথে লড়াই করে বা অতিরিক্ত ম্যাচ খেলার ভরে কিন্তু মোটামুটি তার পারফরমেন্সটা এখন কিন্তু ডাউন। বাট আইপিএলের নিলামে তাকে যদি কোনো দলে ফেলে তাহলে কিন্তু সেটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। এরপরে আমরা অনেকেই অনেক বেশি এক্সাইটেড রিশাদ হোসেনকে নিয়ে, যে রিশাদ হোসেন তিনি বিগ ব্যাশে জায়গা পেয়েছেন, তিনি জিম্বাপুতে জায়গা পেয়েছেন, তিনি গ্লোবাল টি20-তে জায়গা পেয়েছেন, মোটামুটি সবগুলো জায়গায় তিনি সেখান থেকে ডাক পাচ্ছেন এবং তাকে নিয়ে বাংলাদেশের মানুষের অনেক বেশি স্বপ্ন। কিন্তু আপনাকে বাস্তবতা মানতে হবে যে রিশাদ হোসেন যে মাপের লেগ স্পিনার, তার চেয়ে ভালো ভালো লেগ স্পিনার কিন্তু আইপিএলে জায়গা পায় না। সেখানে আদিল রশিদ, অ্যাডাম জাম্বার মতো প্লেয়াররাও কিন্তু সেখানে দল পান না। সো রিশাদ হোসেনকে নিয়ে খুব একটা আমরা এক্সাইটেড এখনই হওয়ার মতো ওই রকম ক্যাপাবিলিটি রিশাদ হোসেন তৈরি করতে পারেনি এবং তার ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স সেটা নিশ্চয়ই ভালো ছিল, বাট অতটা ভালো না যে আইপিএলে তিনি জায়গা পাবেন। এরপরে নাহিদ রানা এবং হাসান মাহমুদের মধ্যে কে জায়গা পেতে পারে? আমরা সবাই জানি আইপিএলে এক্সপ্রেস বোলারদের সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়। সো সেই দিক দিয়ে নাহিদ রানা হয়তো খুব বেশি পরিমাণ একটা সাপোর্ট পাবে এবং তাকে যদি কোনো দল নেয় সেটাতেও কিন্তু আমরা কেউ অবাক হব না। বাট হাসান মাহমুদের ক্ষেত্রে তিনি লাল বলের ক্রিকেটে অনেক ভালো পারফরমেন্স করেছে, যদিও তিনি এখন সাদা বল থেকে অনেক দূরে আছেন। সো লাল বলের পারফরমেন্স সাদা বলে কতটুকু কার্যকরী হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সো এর বাইরে যে ক্রিকেটারগুলো আছে সেখানে শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, তাদের আসলে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই, কারণ আমরা সবাই জানি যে তাওহিদ হৃদয় তিনি ব্যাটিং নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতেছে, যদিও বাংলাদেশের টপ মোস্ট মানে বাংলাদেশের সেরা টি20 ব্যাটার, এবং লিটন কুমার দাস যদিও তিনি খুব একটা ভালো ফর্মে নেই এবং শেখ মেহেদী এবং মেহেদী হাসান মিরাজকে নিয়েও খুব একটা বিবেচনা করবে না। সো আমার মতে বাংলাদেশ থেকে দুজন ক্রিকেটার এখন পর্যন্ত দল পাবে, বাট বাদবাকি যে ক্রিকেটারগুলো আছে এর মধ্যে নাহিদ রানা এবং সাকিব আল হাসান এদের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বাট খুব একটা থাকবে না। বাট শরীফুল ইসলামকেও নিয়ে একটা পজিটিভ নিউজ হয়তো আসতে পারে, বাট এটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে 24 এবং 25 নভেম্বর যখন নিলামটা আসলে অনুষ্ঠিত হবে। এবং সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।